আচ্ছা, সবাই আবার একটু খেয়াল করেন, কেউ কথা বলেন না, কিছুক্ষণের জন্য আবার কথা বন্ধ রাখেন। তারপর হচ্ছে আমরা যেগুলো কাজ করতেছিলাম, কোথায় কি কি দেখলাম আমরা, পোস্ট, তারপরে অ্যাড নিউ দেখছি, ক্যাটাগরিজ, ট্যাগস, স্লাগ, ঠিক আছে। মিডিয়াটা কি আমরা একটু দেখে নেই। মিডিয়াটা হচ্ছে ওই যে ইমেজ। তো মিডিয়াতে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে কতগুলো কালেকশনে কতগুলো ইমেজ আছে সেগুলো আমরা এখানে দেখতে পারি, অথবা আমরা চাইতে পারি যে একবারে আমাদের সব ইমেজগুলো আপলোড করে রাখতে পারি, পরে আমরা ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় ইমেজগুলোকে বসায় দিতে পারি। তো সেটা কিভাবে করব, অ্যাড নিউতে যাবেন, যে সিলেক্ট ফাইলসে যাবেন, যে মনে করেন যে আপনার ইমেজ ফোল্ডার এখানে একটা আছে, গ্রাফিক্স একটা ফোল্ডার আছে না আমার এখানে, এটার মধ্যে মনে করেন যে এখানে অনেক ইমেজ আছে, কোথায়, এইটাতে না তো, আর একটা গ্রাফিক্সের ফোল্ডার ছিল, এর মধ্যে তো কিছু নাই। ঠিক আছে, মনে করেন এইগুলো আপনার ইমেজ, তাহলে এই তিনটা ইমেজকে সিলেক্ট করে একসাথে ধরেন আপনার 50টা ইমেজ লাগবে এই সাইটের জন্য, সবগুলোই দেখাচ্ছে আপনার কাছে কি রেডি আছে, তাহলে আপনি সবগুলোকে সিলেক্ট করে এটার মধ্যে আপলোড করে রেখে দিতে পারেন। তার মানে কি, এগুলো কিন্তু আপনার সাইটের মানে ওয়েবসাইটের মধ্যে আপলোড হয়ে আছে, বাট আপনি কোথাও এখনো সেট করেননি। যেখানে সেট করবেন সেখানে আপনি এগুলোকে আনতে পারবেন, কাজটাকে এগিয়ে রাখলেন। বুঝতে পারছি? এখন আপনি যখন মিডিয়াতে যাবেন, এখানে দুই ধরনের ভিউ আছে, একটা হচ্ছে লিস্ট আকারে, এই যে এখন যেটা দেখা যাচ্ছে এটার নাম কি দেখেন তো, এখানে একটা নাম আসে লিস্ট আকারে, এটা হচ্ছে লিস্ট আকারে, দেখছেন? এভাবে দেখতে পারেন, অথবা বাই ডিফল্ট মানে এটা থাকে, যেটা আমরা একটু আগে দেখতেছিলাম। বুঝতে পারছেন? এইখানে দেখেন আপনি এটাকে ফিল্টারিং করতে পারবেন কিভাবে। এখানে বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে না, ভিডিও, অডিও, ইমেজ, সব কিছু এখানে আপলোড করতে পারবেন। তো আপনি চাচ্ছেন শুধুমাত্র অডিও বা ভিডিও ফাইলগুলো, তাহলে আপনি এটাতে সিলেক্ট করলে শুধু ওইগুলো, যেহেতু এখন একটাও নাই সেখানে দেখাচ্ছে নো মিডিয়া ফাইলস ফাউন্ড। যদি আপনার ভিডিও থাকতো তাহলে এখানে ভিডিওগুলো দেখাতো। এখন যদি আপনি শুধুমাত্র ইমেজ করেন তাহলে ভিডিওগুলো কিন্তু এখন আর থাকলেও দেখাতো না। এটাকে আপনি এভাবে ফিল্টার করতে পারবেন। এখন এখানে আরও ফিল্টারের অপশন আছে, সেটা কিভাবে, ডেট ওয়াইজ, আজকের ডেটটা আছে, ঠিক আছে, কালকে আবার নতুন ডেট এখানে অ্যাড হবে। মে মাসে যে আপনি যে ইমেজগুলো করবেন সেই ইমেজগুলো আপনি কিন্তু ফিল্টার করতে পারবেন, যে শুধু সেই ইমেজগুলো আমি দেখতে চাই যেগুলো আমি মে মাসে এইখানে আপলোড করছি। আমরা তো এপ্রিল থেকে শুরু করছি না, এই জন্য এখন একটাই আছে। আপনি একটা সাইট যখন করবেন সেটা তো মানে বছর বছর চলবে, এবং প্রতি মাসে নতুন নতুন ইমেজ আসবে। তখন আপনি চাইতে পারেন যে গত বছরের এপ্রিল মাসের ইমেজগুলো আমার তার মধ্যে থেকে একটাকে খুঁজে বের করা দরকার। তখন আপনি খুব ইজিলি ওইগুলোকে ফিল্টার করে এখান থেকে বের করে আনতে পারবেন। বুঝতে পারছেন তো? সবাই ক্লিয়ার? আর একটা ব্যাপার হচ্ছে, এই ইমেজে যখন ক্লিক করবেন তখন আপনি ইমেজ রিলেটেড ইনফরমেশনগুলো দেখতে পাবেন রাইট সাইডে যখন ক্লিক করবেন। দেখেন এইখানে ইমেজের টাইপটা, ইমেজের সাইজ, ডাইমেনশন, ঠিক আছে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইমেজের ইউআরএলটা পাবেন। এই ইউআরএলটা কপি করে যে কোনো জায়গায় বসাই দিলে কিন্তু ইমেজটা চলে আসবে। এখানে কপি করেন, এখানে কপি অপশন নাই, এখানে জাস্ট এটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে এটাকে আপনি ব্রাউজারের মধ্যে পেস্ট করেন, পেস্ট করে একটা এন্টার দেন, দিয়ে দেখেন যে ওই ইমেজটা আমাদের সার্ভার থেকে খুলতেছে, লোকাল হোস্ট, দেখছেন একদম ডিরেক্ট ইমেজ লোকেশনে চলে গেছে। বুঝতে পারছেন তো? এভাবে আমরা ইমেজের ইউআরএলটা পাইতে পারি। আপনি ইমেজের টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই টাইটেলটা কি ভালো হয়েছে, ভালো হয় নাই, আপনি সুন্দর একটা টাইটেল দিয়ে যেন এই ইমেজটা কেউ সার্চ দিয়ে আপনার ওয়েবসাইট থেকে পায়। এগুলো হচ্ছে এসইওর পার্ট। এসইওতে যখন যাবেন তখন আপনি সুন্দর করে টাইটেলটাকে সাজায় দিবেন, এবং এগুলো প্রথম অবস্থায় ডেভেলপারকেই করে দিতে হয়।
বুঝতে পারছেন? ক্যাপশন দিয়ে রাখতে পারেন একটা হেডিংয়ের মতো, যে ইমেজটা কোন টাইপের ইমেজ। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু টেক্সট লিখে রাখতে পারেন। এই ইমেজ সম্পর্কিত কোনো ডেসক্রিপশন যদি থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। এখানে দেখাচ্ছে হচ্ছে ইমেজটা কে আপলোড করছিল। আপনার ওয়েবসাইটে কয়েকজন অ্যাডমিন থাকতে পারে। মনে করেন আপনি একটা ওয়েবসাইটের মালিক, সেই ওয়েবসাইটটা হচ্ছে একটা সংবাদপত্রের, তাই তো? কিন্তু সবসময় কি আপনি এই কাজগুলো করবেন? নিশ্চয়ই আপনার কোম্পানিতে কয়েকজন লোক থাকবে, তারা এই কাজগুলো করবে, তাদেরকে আপনি অ্যাকাউন্ট খুলে দেবেন। তা কখন কে কোন ফাইল আপলোড করতেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? তো পালাই যাওয়ার কোনো ওয়ে নেই। কেউ যদি খারাপ কিছু করে থাকে তাহলে তার রেকর্ডটা এখানে অবশ্যই থাকবে, এবং এখান থেকে ইমেজটা আপনি পার্মানেন্টলি ডিলিটও করতে পারবেন। ডিলিট পার্মানেন্টলি দিলে কি এই ইমেজটা আপনাদের মিডিয়া যে লাইব্রেরি ছিল ওইখান থেকে চলে যাবে। বুঝতে পারছেন? এবং ইমেজটাকে আপনি এডিট করতে পারবেন। এটা ওয়ার্ডপ্রেসের নতুন একটা ফিচার, এটা আগে ছিল না। সেটা কি, ইমেজটাকে আপনি কাট করতে পারবেন এইখান থেকে সিলেক্ট করে। আপনি চাচ্ছেন এতটুকু করে ইমেজটাকে ক্রপ করতে চাচ্ছেন, এগুলো আগে ফটোশপ ছাড়া কোনো উপায় ছিল না, এখন আপনি এইখান থেকেই করতে পারবেন। এটা করার পরে এখান থেকে আপনি একটা এন্টার প্রেস করেন। ইন্টারনেটই করতে হবে, এই যে এটা হয়েছে, দেখছেন না? ইমেজটাকে আপনি ঘোরাতে পারবেন, এখান থেকে ঘুরাই দিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে লেফটে ঘুরবে, ওইটা হচ্ছে রাইটে ঘুরবে। এবার এটা কি, এটা হচ্ছে এটার কি বাটন দেখুন তো। হ্যাঁ, এটা হচ্ছে টপ আর বটম, এভাবে ঘুরবে। এটা হচ্ছে লেফট আর রাইট। বুঝতে পারছেন? সো যে কোনোভাবে আপনি ইমেজটাকে এই, এবং ইমেজের রেশিও এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, সাইজটাও চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? সো ফটোশপের যে মেইন জিনিসটা আমাদের দরকার টুকটাক, সেগুলো কি আমরা এখান থেকে এখানে সেভ করলে এই ইমেজটা আগের কপিটাও থাকবে, সেই সাথে এই কপিটাও আপনার লাইব্রেরিতে থাকতেছে। বুঝতে পারছেন? দেখেন আপনি আগেরটাও আছে এখানে, আগেরটা দেখাচ্ছে না। ও, এটা ছোটই হয়ে গেছে, আগেরটা সেভ করা হয়নি, কাটাটাই আছে, তাই তো? যেটা কেটে ফেলছি ওইটাই, যে 536 হয়ে গেছে এখন সাইজটা। তো এইটাই মূলত আমাদের মিডিয়ার কাজ। এবার হচ্ছে আমরা আমাদের যে জিনিসটা দেখার দরকার এরপরে, সেটা হচ্ছে কাস্টমাইজেশনটা কোথা থেকে করা যায় বলেন? ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যে কাস্টম ইওর সাইট, এই বাটনটাতে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের আপনার থিমের যতগুলো অপশন আছে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। প্রথমটা হচ্ছে সাইট আইডেন্টিটি। প্রথমটা কি? সাইট আইডেন্টিটি হচ্ছে আপনার সাইটের এই যে নেমটা, তারপরে তার নিচে যে আরেকটা নেম আছে না, এটা হচ্ছে মেইন হেডিং, এটা হচ্ছে সাব হেডিং। ঠিক আছে? এই দুটাই আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এছাড়া আরও একটা মজার জিনিস করতে পারবেন, আপনার সাইটের জন্যে সাইটের আইকন চুজ করতে পারবেন। ধরেন এখান থেকে আমরা সাইট আইকন, ওয়েবসাইট আইকন সার্চ দেই। ওয়েবসাইট আইকন সার্চে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট। আপনারা কি করবেন, এগুলো ওয়েবসাইট আইকন নিজেরা বানায় নিতে হবে ফটোশপ থেকে। বুঝতে পারছেন? তো মনে করেন যে এটাই আমাদের ওয়েবসাইটের আইকন হবে, এটা ধরেন, এটাকে আমরা এটাকে আমরা সেভ করি। সেভ করে এটার নাম দেই যে ওয়েব, এটা লোগো না, এটা বলা যাবে যে আইকন। হ্যাঁ, একটা নাম দিয়ে এটাকে সেভ করে রাখলাম। এখন দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, কি বলতেছে, সাইট
আইকন, সাইট আইকনটা আসলে কি এটা জানেন নাকি? দেখেন জিমেলের সাইট আইকন কোনটা? এই যে এখানে একটা ইমেজ দেখতেছেন ছোট্ট, এটা হচ্ছে জিমেলের সাইট আইকন। আর যেগুলোতে কিছুই থাকে না সেগুলো হচ্ছে বাই ডিফল্ট লোকাল হোস্ট থেকে এই আইকনটা দেখায়। যেগুলোতে আইকন সেট করা থাকে না সেগুলোতে ডিফল্ট কি করে, আমরা যে অ্যাপাচি সার্ভার দিছিলাম ওই সার্ভার থেকে সে এই আইকনটা এখানে বসায় দেয়। এটাই হচ্ছে সাইট আইকন। সবাই ক্লিয়ার? তো এখানে ওই আমাদের ডাউনলোড করা ওই আইকনটা আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আসেন এবং ওয়েব আইকন এটাকে আমরা এখানে সেট করে দিয়ে সিলেক্ট, এটাকে আপনি কাট করে রিসাইজও করে দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে সেট হয়েছে, সেট হওয়ার পর এটাকে করতে হবে হচ্ছে সেভ অ্যান্ড পাবলিশ। সেভ হয়েছে, তাই তো? সেভ হয়েছে এবং আমরা চাচ্ছি কি সাইটের যে মেইন টাইটেলটা এখান থেকে B2 বাদ দিতে। তো B2 বাদ দিয়ে দিলাম। উই আর ভেরি ডেডিকেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা সেভ অ্যান্ড পাবলিশ করলাম। এবার সাইটে এসে আপনি একটা রিলোড দেন, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে। তো আর কি করলাম, আমরা সাইটের নামটা চেঞ্জ করলাম, এই দুটাও চেঞ্জ হয়েছে। তো সবাই ক্লিয়ার? এইখানে মূলত এগুলোই করা যায় এবং এখান থেকে এটা রিমুভ করলে এই আইকনটা আবার রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জও করতে পারবেন। সো দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্টের যখন যেটা প্রয়োজন সেরকম সেই ইমেজ তার ইচ্ছা মতো তাকে দেওয়ার অপশন আপনাকে বানায় দিতে হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা চলে যাই যে কালার্সে। কালার্স তো অলরেডি দেখাইছি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, পেজ ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করা যায়, লিঙ্ক কালার চেঞ্জ করা যায়, তাই তো? লিঙ্ক কালার কোনগুলো? যেগুলো মনে করেন ক্লিক করলে আর একটা পেজে যায়, ওইগুলো হচ্ছে লিঙ্ক। ওইগুলোর কালারও আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেকেন্ডারি টেক্সট কালার, হ্যাঁ, এটা হচ্ছে যদি সেকেন্ডারি কোনো টেক্সট কালার ওইভাবে থাকে তাহলে আর কি। তো আপনি সাইটের প্রিভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন, তাই তো? তো আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে এই প্যানেলটাকে ছোট করে রাখতে পারেন। এখানে দেখছেন এটা কিন্তু লাইভ সাইট না, জাস্ট আপনি প্রিভিউ দেখছেন, বুঝতে পারছেন? এভাবে আপনি প্রিভিউ দেখার পর আপনি পাবলিশ করার আগে, যে কোনো একটা সাইট পাবলিশ করা মানে কিন্তু সেটা মানুষের সামনে চলে যাওয়া। তা আপনি চাচ্ছেন যে পাবলিশ করার আগে আমি নিজে আগে দেখে নেই যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনি ছোট করে এখানে দেখতে পাচ্ছেন, আর বড় করে দেখতে চাইলে এই প্যানেলটাকে ক্লপস করতেও পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের হেডার ইমেজ। হেডার ইমেজ অলরেডি আপনারা দেখছেন যে এখান থেকে আমরা হেডার ইমেজ আপলোড করে দিতে পারি এবং সেটা কোথায় সেট হয়? হোম পেজের এইখানে, তাই তো? সেটাকে আমরা এখান থেকে রিমুভ করতে পারি, আবার নতুন একটা আপলোড করে দিতে পারি। এখানে বলতেছে যে কোন সাইজের হেডার ইমেজ দরকার। দেখেন 1200x280 এই সাইজের হলে ভালো আসবে সেটা। তো এই সাইজের ইমেজ নিয়ে আসবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আপনি এটা সেট করছেন, তাই তো? এটাকে রিমুভ করতে পারবেন, আবার চেঞ্জ করতে পারবেন যে কোনো ধরনের। বুঝতে পারছেন? তো এরপর বাকি অপশনগুলোর জন্য আমরা মেনু এখান থেকে করতে পারি। মেনুগুলো কিন্তু আমরা এখান থেকেও অ্যাড করতে পারি। ঠিক আছে, আসল মেনু আইকনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব না। বাকি জিনিসগুলো আমরা কোথা থেকে করব? ওয়েবসাইটের ভিতর ড্যাশবোর্ড থেকে। বুঝতে পারছেন? এখান থেকে না। তো এটাকে আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। তো আরেকটা জিনিস আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে কিভাবে আমরা থিম চেঞ্জ করতে পারি। কিভাবে থিমগুলোকে চেঞ্জ করতে পারি। থিম মানে কি? থিম হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইনটা, যেটা আমরা PHP to HTML বানাইছি না, ওইরকম ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি
সেটা আমরা কোথা থেকে করব, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থিমস, অ্যাপিয়ারেন্স থিমস থেকে। এখন আমাদের কোন থিমটা অ্যাক্টিভ আছে? 2016। এটা ডিটেইল আমরা কোথা থেকে দেখতে পারি? এখানে ক্লিক করে ডিটেইল আমরা দেখতে পারি যে এই থিমের নাম, ভার্সন কত, তারপরে হচ্ছে কে বানাইছে, তার ডেসক্রিপশন, কি কি ট্যাগস দেওয়া আছে, সেগুলো আমরা সব কি এখান থেকে দেখতে পারবো। বুঝতে পারছেন? তো আমাদের এখন 2016 সিলেক্ট আছে, আমরা 2015টা একটু অ্যাক্টিভ করে দেখি যে ওয়েবসাইটটা কেমন দেখা। এখন কোনটা সিলেক্ট অ্যাক্টিভ আছে? 2015। এরপর আমরা ওয়েবসাইটে এসে একটা রিলোড দেই। রিলোড দিলে দেখেন এই সাইটটা এখন এই অবস্থায় আছে, তাই তো? এখন এই সাইটের আমরা যে কাস্টমাইজ ইউর সাইট করছিলাম, এটা হচ্ছে সংক্ষেপে ওই কাস্টমাইজ করার একটা অপশন, তাই তো? এই অপশনটা কিন্তু আমাদের মেনুর মধ্যেও আছে। কোথায় বলেন তো? অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। এইটা আর এই বাটনটা কাজ একই, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। দেখছেন? বুঝতে পারতেছেন? তো এখানে আমাদের সাইট আইডেন্টিটি আগেরগুলোই দেখেন অটোমেটিকভাবে সেট হয়ে আছে, কারণ সাইটের ডিজাইনটা চেঞ্জ হবে কিন্তু কন্টেন্ট কিন্তু সেম থাকবে। কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে? ডাটাবেস থেকে। ডাটাবেস বানাইছিলাম, মনে আছে? এই জন্য কন্টেন্টগুলো আমাদের ঠিক থাকবে। আমরা যখন থিম চেঞ্জ করব শুধুমাত্র আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হবে। বুঝতে পারতেছি? এইখানে দেখেন একটা হেডার ইমেজ সেট করেন এই সাইটটার জন্য, মানে এটা তো অন্য একটা সাইট, অন্য একটা থিম, সরি এটা কি অন্য একটা থিম, তাহলে এটার জন্য ওই একটা হেডার ইমেজ সেট করেন। কোনটা সেট করবেন? এটাই করেন নাকি? হেডার ইমেজের জন্য এই থিমটা আমাদের বলতেছে যে এতটুক হইলে ভালো হবে। এটাকে দেখেন আর বাড়ানো যাচ্ছে না। বুঝতে পারছেন? মানে হেডার ইমেজটা এতটুকু তারা চাচ্ছে, তো এটাকে ক্রপ করেন। দেখেন তো হেডার ইমেজ কোথায় সেট হয়েছে, দেখছেন? এবার এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করেন। ওয়েবসাইটে একটু আসেন, এসে এটাকে একটা রিলোড দেন। দেখেন হেডার ইমেজ কোথায় সেট হয়েছে? রাইট সাইডের, হ্যাঁ। এটার হচ্ছে হেডার বলতে আসলে কিছু নেই। এই থিমের হেডার কোন সাইডে? লেফট সাইডে হচ্ছে এটার হেডার পোর্শনটা। থিমটার ডিজাইন এরকম। বুঝতে পারছেন? এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা সেট করব। এই সাইটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমাদের মনে হয় এটা ভালো হবে, তাই না? এটাকে সেট করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। দেখেন তো কেমন দেখাচ্ছে। এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করেন। সেভ অ্যান্ড পাবলিশ করে দেখেন কেমন এসছে। সুন্দর লাগছে? এখন আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু, ইমেজটা কিন্তু রিপিট হয়েছে। কিভাবে বুঝবেন যে এটা রিপিট হয়েছে? এই ইমেজটাকে বাদ দেন, দিয়ে অন্য একটা ইমেজ নিয়ে আসেন এই বাড়ির। এটাকে ইমেজ হিসেবে সেট করলাম। সেট করার পর এটাকে পাবলিশ করলাম। দেখেন তো, বুঝতে পারতেছেন যে এটা রিপিট হয়েছে? রিপিট হয়ে সে পুরো জায়গাটাকে কি করছে? দখল করছে। এখন আমি চাচ্ছি যে রিপিট দরকার নেই, তাহলে আমি কিভাবে করব? হ্যাঁ, দেখেন এইখানে অপশন আছে। ইমেজ সাইজ হচ্ছে অরিজিনাল, এ দেখেন বলা হচ্ছে রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে টিক দিয়ে আছে। টিকটা উঠাই দেন। দেখেন তো ইমেজটা রিপিট আছে? একটা হয়ে গেছে। সেভ অ্যান্ড পাবলিশ করে দেখেন ইমেজটা একটা হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এবার তাহলে কি আমরা দেখলাম যে রিপিট না হলে আমার কাজ হচ্ছে না।
তো আমি এই জন্যে ওই জিনিসটা রিপিটটা দেখানোর জন্য এই ইমেজটা দিছিলাম। তো এটাকে রিমুভ করে আমরা ওই আগের ইমেজটাই দেই, এটা, তাই তো? এটা দিলে আমরা যদি এটাকে রিপিটটা অফ করি তাহলে এটা দেখছেন, বুঝতে পারতেছেন সবাই যে এটা এতটুকু পরিমাণ ভরাট হওয়ার পরে আর রিপিট না করলে, কারণ ওইটুকু সাইজ ছিল, তাই তো? এখন রিপিট দিয়ে দিলাম, রিপিট দেওয়ার পর ইমেজটা দেখেন পুরো ওয়েবসাইট ভরে গেছে। এখন এখানে কি করা আছে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কিন্তু ফিক্স, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নড়তেছে না, আমি যতই স্ক্রল করতেছি ব্যাকগ্রাউন্ড কি নড়ছে না। এই জন্যে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড নড়ুক। তাহলে আমরা এখানে স্ক্রল উইথ পেজ এইটা অপশনটাকে সিলেক্ট করে দেব এবং দেন সেভ অ্যান্ড পাবলিশ করে দিলাম। করে দেওয়ার পর এখন আমরা দেখি, এটাকে একটা রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ড। তো বিষয়গুলো ক্লিয়ার হচ্ছেন? কি কঠিন? একদম সহজ না? এরপর দেখেন যে ডিফল্ট প্রিসেট আছে, ডিফল্ট আপনি এটাকে নো রিপিট করে দেন, যে কোনো রিপিট আমি চাচ্ছি না, একটাই থাকবে। এবার আপনি চাচ্ছেন যে এটাকে ফিট টু স্ক্রিন করে দেন, তার মানে এখানে ফিট হয়ে যাচ্ছে, সে দেখছেন ফিট হয়ে যাচ্ছে। ফিট করলে আমার কাজ হচ্ছে না, আমার দরকার হচ্ছে ফিল স্ক্রিন। তাহলে দেখেন ওই ইমেজটাকেই সে কিন্তু ফিল আপ করে দিছে, লম্বা করে দিছে। দেখেন তো এটাতে কেমন লাগে, লম্বা করে দিলে ফলাফল ভালো হয় না, দেখছেন এটা ফেটে গেছে, তাই না? রেজুলেশন খারাপ হয়ে যাচ্ছে। সো আমাদের জন্য ভালো হবে যে আমরা ডিফল্ট সাইজটা রাখবো, ডিফল্ট সাইজটা রাখবো এবং সেই সাথে ঠিক আছে। তাহলে এইটা হলে আমাদের স্ক্রল হচ্ছে না, স্ক্রল অফ করে দিছি তো, এই দেখেন এই যে এখান থেকে স্ক্রল যদি দিয়ে দেন তাহলে স্ক্রলটা থাকবে। তাহলে কি কাস্টমাইজেশন পারবেন? তো সাইট কাস্টমাইজ এর অনেক কাজ, আমরা যে মার্কেট প্লেসে যাব সেখানে কাস্টমাইজেশনের অনেক কাজ। এগুলো সব কি করতে হবে, আসলে কোনো কোড তেমন লিখতে হবে না, শুধু এইখানে এসে অ্যাডমিন প্যানেল থেকে এগুলো ঠিকঠাক করে দিতে হবে। ক্লায়েন্ট আপনি বলবেন ক্লায়েন্টকে যে আমার হেডার ইমেজ লাগবে, আপনি ইমেজ পাঠান, তারপরে আপনি সেই ইমেজটা এখানে সেট করে দিবেন। এটা ভালো হচ্ছে না, আপনি তার সাথে কথা বলবেন, হ্যাঁ কোনটা হলে ভালো হয়, সে সাজেস্ট করবে, আপনি সাজেস্ট করবেন, এভাবে একটা সাইটের ডিজাইন হয়, বুঝতে পারছেন? তো কাস্টমাইজেশনের অনেক কাজ আছে। কাস্টমাইজেশন মোটামুটি আমাদের কালকে নাগাদ হয়তো আমরা শেষ করে ফেলতে পারবো, কাল অথবা পরশু আর 2 দিন লাগতে পারে, বুঝতে পারছি? তো এরপরে আমাদের দেখেন আর কি অপশন আছে। তো দেখলাম যে আর তেমন কোনো অপশন নাই। এই থিমে কি আর কোনো অপশন আছে? দেখেন যে মেনুসের অপশন, এটা দিয়ে ঠিক করতে হয় না। উইজেটসটা হলে ভিতর থেকে কাজ করতে হবে। স্ট্যাটিক ফ্রন্ট পেজ, এটাও ভিতর থেকে কাজ করাটাই বেটার, বুঝতে পারছি? তাহলে কাস্টমাইজেশনের নিচে আর কিছু নাই। হাইড, এটা অ্যাডিশনাল সিএসএস, এটা হচ্ছে যদি আপনি এক্সট্রা কোনো সিএসএস এখানে লিখতে চান তাহলে ওইটার ক্লাস এই কোডের মধ্যে ডিক্লেয়ার করে এখানে লিখতে পারবেন, বুঝতে পারছেন? ওই যে ক্লাস ধরতে হবে, এটার ক্লাসটা এখানে চেক করতে হবে যে এইখানে H2 ক্লাস আছে কি এন্ট্রি টাইটেলটা কপি করেন, করে আপনি অ্যাডিশনাল সিএসএস এ যান, এখানে যে এন্ট্রি ক্লাস, এটার আগে কি হবে, ডট হবে না? এবার আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঠিক ওই যে যেভাবে সিএসএস লিখেন ওইভাবে লিখতে পারবেন। এখানে লিখতে পারবেন যে ফন্ট সাইজ 25 পিক্সেল,
দেন 45 পিক্সেল হয়েছে। এটা বড় করার অপশন ছিল না, আছে এখানে অপশন আছে, বড় করার কোনো অপশন নাই। তো আমরা তাও সেটা করতেছি, এই কাজগুলো আমরা এখান থেকে করতেছি। এটার কালার চেঞ্জ করার কোনো অপশন আছে মনে হয়, এটার কালার চেঞ্জের অপশন আসুন না, আছে তো। এটা নিচে আন্ডারলাইন অ্যাড করতে চাচ্ছেন, সেই অপশন নাই, তাহলে এখানে করতে পারবেন টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, বুঝতে পারছেন? এটাকে আপনি 45 না করে 35 দেন, বুঝতে পারছেন? এবার এটাকে আপনি সেভ অ্যান্ড পাবলিশ দেন, তাহলে আপনার এই সিএসএস লেখাটাও এটার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এবং সাইটে যে আপনি একটা রিলোড দেন, দেখেন তো এটা চেঞ্জ হয় কিনা, বুঝতে পারছেন? সেটাও করতে পারবেন, সাদা পেজটা আপনি কালো করতে পারবেন, সেটার কোনো অপশন আমরা এখানে প্রথমে খুঁজবো কোনো অপশন আছে কিনা। আছে? আমরা তো দেখলাম না, কোনো অপশন নাই। এখানে কোনো অপশন আছে? দেখেন নতুন কোনো অপশন নাই। তাহলে এটা কি দিয়ে করতে হবে? কোড দিয়ে লিখতে হবে, সিএসএস। তো সিএসএস লিখতে গেলে আপনি কোথায় যেতে হবে? দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে এডিটর নামে আমাদের একটা অপশন আছে। কি আছে? এডিটর। এই এডিটরে একটা ক্লিক করবেন। এখন দেখেন আপনার style.css ফাইলটা এখানে এসে গেছে। এখন আপনি এখান থেকে খুঁজে বের করেন যে কোন ক্লাসটাতে কাজ করলে যে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারবো। তাহলে দেখেন এখানে আর্টিকেল নামে একটা সেকশন আছে, সেকশন না, হেডার আর্টিকেল। আর্টিকেলের মধ্যে দেখেন হেডার আর্টিকেলটাই মেবি, তাই না? আর্টিকেলের একটা আইডি আছে। আপনি যদি চান যে শুধুমাত্র এই পোস্টটার কালার চেঞ্জ হবে, তাহলে আপনার এই যে আইডি আছে না, পোস্ট 68, এই ক্লাসটাকে ইউজ করতে হবে, এই ক্লাস অথবা এই আইডিটা। আর যদি চাচ্ছেন যে সব আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনি খুবই ইজিভাবে জাস্ট আর্টিকেলের মধ্যে কোডটা লিখে দিলে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার কি? লাইট, এটা দিয়ে দেন। বুঝতে পারছেন? এখন এই কোডটুকুকে আপনি কপি করে এখানে এডিট করছেন না, এইখানে আর্টিকেল নামে একটা সার্চ দেন, ARTI, এভাবে সার্চ দিলে বেটার হবে। ARTICLE নাই, এরকম কোনো কিছু নাই। আর্টিকেল CLE এখানে একটা এসছে, এটা না, এটাও না, এটাও করব না আমরা। এইখানে মনে করেন এইখানে একটা এন্টার দিয়ে আপনি যে কোডটা লিখছেন ওটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করার পরে কি করতে হবে? নিচে চলে আসবেন, এসে আপডেট ফাইল। এখন শুধুমাত্র এই পোস্টটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আসবে, অন্য পোস্টের না। আসে নাই কারণ হচ্ছে ওই ফাইলটা ক্যাশ হয়ে আছে। ক্যাশ ক্লিয়ার করার জন্য ভালো মতো এটাকে রিফ্রেশ করতে হবে। কন্ট্রোল F5 দিয়ে এটাকে রিফ্রেশ করেন। এসছে? বুঝতে পারছেন? তো যে কোনো কাজ, আপনাকে কিছু কাজ ক্লায়েন্ট এরকমও বলতে পারে যে যেটা আপনি অপশনে পাননি, তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই CSS HTML জানতে হবে। HTML আর CSS না জানলে কোথাও যেয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট হবে না। অবশ্যই আপনাকে প্রথম স্টেপ HTML, তারপর CSS শিখে তারপরে কোনো CMS এ যাইতে হবে, অথবা যে কোনোটাতেই যান, ওইটা ABCD শিখেই তারপরে আপনি সেটা যা লিখেন, সেটা হতে পারে প্যারাগ্রাফ লেখা শিখেন, গল্প লেখা শিখেন, স্টোরি লেখা শিখেন, নিউজ পেপারে হচ্ছে আপনি আর্টিকেল লেখা শিখেন, যেটাই শিখেন ABCD ছাড়া সম্ভব? অবশ্যই আপনাকে ABCD জানতে হবে। এটার ABCD হচ্ছে HTML। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত আপাতত দেখলাম, বাকিটা আমরা আবার পরে শুরু করব নামাজের পর। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত।